ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে চীনের কাছে বাংলাদেশ জ্বালানি সহায়তা চেয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াওয়েন। আজ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা জানান। এই বিষয়ে আলোচনা চলছে জানিয়ে চীনা রাষ্ট্রদূত আরও বলেন, তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন তার আগ্রহের কথা জানিয়েছে বাংলাদেশকে। তিস্তা প্রকল্প বাস্তবায়ন চীনের অন্যতম অগ্রাধিকারের তালিকায় রয়েছে বলেও জানান তিনি। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসী ও অপরাধীদের অভয়ারণ্য থেকে মুক্ত করতে নজিরবিহীন যৌথ অভিযান শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এলাকাটিকে পুরোপুরি নিরাপদ করতে এবং অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে প্রায় ৩,০০০ সদস্যের বিশাল এক বাহিনী নিয়ে মাঠে নেমেছে যৌথ কমান্ড। ভোরের আলো ফুটতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এলাকাটিকে ঘিরে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশ, র্যাব সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য একযোগে কাজ করছেন। পুরো এলাকাটি ঘিরে বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলছে। এছাড়া যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলা ও অভিযানের পরিধি বাড়াতে সেনাবাহিনীকেও প্রস্তুত রাখা হয়েছে। সন্ত্রাসী ও অপরাধীদের দৌরাত্ম্য রুখতে এই অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জঙ্গল সলিমপুরকে নিরাপদ করতে এবং অপরাধের নেটওয়ার্ক ভাঙতে এই সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। অপারেশন চলাকালীন এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অপরাধীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। সুফিপন্থীদের মধ্যে পারস্পরিক ঐক্য জোরদারের আহ্বান জানিয়ে রাজধানীতে পীর মাশায়েখদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় রাজধানীর একটি কনভেনশন হলে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্যোগ নেন মোহাম্মদী ইসলামের নেতৃত্ব প্রদানকারী ইমাম ও ইসলামী চিন্তাবিদ প্রফেসর ডক্টর কুদরতে খোদা। অনুষ্ঠানে দেশ বিদেশ থেকে আগত ৫ শতাধিক পীর মাশায়েখ, সুফি সাধক, ইসলামী গবেষক এবং তরিকতপন্থী গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। তারা ইসলামের আধ্যাত্মিক চর্চা ও সমাজের শান্তি প্রতিষ্ঠায় সুফিবাদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। বক্তারা বলেন, সুফিবাদের মূল শিক্ষা হলো ভালোবাসা, সহনশীলতা ও মানব কল্যাণ। বর্তমান সময়ে বিভিন্ন তরিকার অনুসারীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য আরও জোরদার করা প্রয়োজন বলেও মত দেন তারা। আলোচনা পর্ব শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দেশের শান্তি, স্থিতিশীলতা এবং বিশ্ব মুসলিম উম্মার কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। আমার আল্লাহর ওলির মাজারগুলোকে কেন ভাঙা হচ্ছে? মৃত ব্যক্তির সাথে তো শত্রুতামিও থাকে না, কি বলেন, থাকে নাকি? তাকে কবর থেকে উঠিয়ে শিরচ্ছেদ করা, আগুনে জ্বালিয়ে পুড়ে মারা, এইটা ধর্মের কোন ব্যাখ্যায়, কোন পেশায় আপনি এটা প্রমাণ করতে পারবেন? আমাকে দেখান। শুধুমাত্র আজকে তারা সুযোগ পাচ্ছে কেন জানেন? তাদেরকে মন্দ বলে লাভ নাই। তারা সুযোগ পাচ্ছে কারণ আমরা ঐক্য হতে পারি। কুড়িগ্রামের ফুলবাড়িতে জ্বালানি তেল মজুত রাখার দায়ে এক ব্যবসায়ীকে ৫,০০০ টাকা জরিমানা করা হয়েছে। রোববার ফুলবাড়ি উপজেলার নওডাঙ্গা ইউনিয়নের বালাহাট বাজারে অবৈধভাবে জ্বালানি তেল ডিপোতে মজুত রাখার দায়ে জরিমানা করেছে ফুলবাড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বালাহাট বাজারে তেল মজুত করে দোকান বন্ধ করে রাখার অপরাধে ৫,০০০ টাকা জরিমানা করে সতর্ক করা হয়। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাখালী ও কাঁচপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। রোববার সোনাখালী ও কাঁচপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছেন কাঁচপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাইরুজ তাসনিম। অভিযানে কাঁচপুরে একটি ফিলিং স্টেশন বন্ধ পাওয়া যায়। এছাড়া সোনাখালী এলাকায় অবস্থিত মেসার্স আবাদি ফিলিং স্টেশন ও কাঁচপুর এস ইন্টারন্যাশনাল ফিলিং স্টেশন পরিদর্শন করেন। সহকারী কমিশনার ভূমি ফাইরুজ তাসনিম জানান, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা এবং অনিয়ম প্রতিরোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের পৃথক দুটি মাদক বিরোধী বিশেষ অভিযানে ১৭২ কেজি গাঁজা সহ ২ মাদক কারবারিকে আটক করা হয়েছে। শনিবার রাতে কসবা থানা পুলিশের অভিযানে তাদের আটক করা হয়। রোববার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বিনা ইউটি ইউনিয়নের
চাপিয়া গ্রাম থেকে একটি পিকআপ সহ ৩৫ কেজি গাঁজা জব্দ করা হয়। এছাড়া বায়েক দক্ষিণপাড়া এলাকায় মানিক মিয়ার খালি ভিটার পূর্ব পাশের ঝোপ থেকে আরও ১২৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ। রংপুরের কাউনিয়া প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা পরিষদ সভাকক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। কাউনিয়া প্রেস ক্লাবের সভাপতি শাহ মোবাশ্শরুল ইসলাম রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউনিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি অঙ্কন পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাউনিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামের আমির আব্দুস সালাম সরকার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফজলুর রহমান ফারুক ও এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক সাইদুল ইসলাম সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীরা। ময়মনসিংহের ভালুকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মনোন্নয়ন ও রোগীদের সেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে সভার আয়োজন করা হয়। ভালুকা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ। প্রধান আলোচক ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজ হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল সহ অন্যান্যরা। আগামী ৫ বছর সকলের সুখে দুঃখে বিপদে আপদে পাশে থেকে এলাকার উন্নয়ন ও অগ্রগতির জন্য কাজ করে সরাইল আশুগঞ্জকে একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলতে চায় বলে জানিয়েছেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। রোববার বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলে তিনি একথা বলেন। আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরাইল থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের ভুইয়া, নোয়াপাড়া ইউপি চেয়ারম্যান মনসুর আহমেদ, অ্যাডভোকেট জামাল, আফজাল হোসেন ও মুন্সি আমান মিয়া সহ অনেকেই। মৌলভীবাজারের জুড়ি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মোহাম্মদ কবির আহমেদকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার বিকেলে জুড়ি মিডিয়া সেন্টারে আয়োজিত একটি চাইনিজ রেস্টুরেন্টে বিদায়ী সংবর্ধনা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। জুড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জুড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জুড়ি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মোহাম্মদ কবির আহমেদ, গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউকের চেয়ারম্যান অশোক রঞ্জন পাল ও আশার আঞ্চলিক অফিসের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মাহবুবুর রহমান সহ অন্যান্যরা। কুড়িগ্রামের নাগেশ্বরীতে পবিত্র রমজানের গুরুত্ব ও তাৎপর্য উপলক্ষে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার উপজেলা প্রশাসন হলরুমে বাংলাদেশ কৃষক সমিতি নাগেশ্বরী উপজেলা শাখার আয়োজনে সভার আয়োজন করা হয়। নাগেশ্বরী উপজেলা শাখার শিক্ষক সমিতির সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রসুল রাজা। এ সময় শামসুদ্দিন, আমিনা বেগম সহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উল্লাপাড়া উপজেলা পরিষদ হল রুমে প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আরিফের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উল্লাপাড়া সহকারী কমিশনার ভূমি শারমিন আক্তার রিমা, উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুক্তার হোসেন ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোহাম্মদ আজাদ হোসেন সহ অনেকে। রাজশাহীর বাঘা উপজেলায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে বাঘা লালপুর আঞ্চলিক মহাসড়কের চণ্ডীপুর বাজারের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে। এদিকে রোববার রাতে নগরীর কাজীহাটা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। পুলিশ জানায় সোমবার সকালে একটি সিএনজিতে করে কয়েকজন লালপুর থেকে বাঘার দিকে আসছিলেন। পথে চণ্ডীপুর বাজারের বিপরীত দিক থেকে আসা একটি ভুটভুটি গাড়ির সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এই ঘটনায় নিহত ২ জনের মরদেহ বাঘা থানা পুলিশের হেফাজতে রয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল হক। এদিকে রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মালেক জানান,
কাজীহাটা এলাকায় সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যান সহ চালককে আটক করা হয়েছে। টাঙ্গাইলের ভুয়াপুরে ডায়াবেটিস, হৃদরোগ ও উচ্চ রক্তচাপ সহ বিভিন্ন অসংক্রামক রোগ প্রতিরোধে সচেতনতা ও স্বাস্থ্যকর জীবনধারা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। ভুয়াপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুব হাসানের সভাপতিত্বে সভায় প্রধান আলোচক ছিলেন রক্তনালী রোগ ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার মোহাম্মদ শেখ মাহবুব সেতু। বিশেষ অতিথি ছিলেন ভুয়াপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ রাজীব হোসেন, থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাব্বির রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার লুৎফর রহমান আজাদ ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু সহ অন্যান্যরা। আসন্ন ঈদকে ঘিরে ব্যস্ততা বেড়েছে তাঁত শাড়ির রাজধানীর টাঙ্গাইলের পাথারাইল সহ বিভিন্ন তাঁতপল্লীতে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ঠিক থাকলেও কাঁচামালের চড়া দামের অজুহাতে বাড়েনি কারিগরদের মজুরি। এছাড়া বোনাস পাওয়া নিয়েও কাটেনি দীর্ঘদিনের অনিশ্চয়তা। প্রতিনিধি সোহেল রানার পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ঈদ আনন্দ আর উৎসবের সাথে মিশে আছে টাঙ্গাইলের শাড়ি। তাই তাঁতপল্লীগুলোতে বেড়েছে ব্যস্ততা, দম ফেলার ফুরসত নেই কারিগরদের। ভোরের আলো ফোটার সাথে সাথে খটখট শব্দে তৈরি হচ্ছে নানা রং আর বাহারি ডিজাইনের শাড়ি। বাহারি টাঙ্গাইল শাড়িগুলো বিভিন্ন শোরুমের শোভা বর্ধন করেছে ঠিকই, তবে এর পেছনে ঘাম ঝরা পরিশ্রম যাদের, তাদের ঘরে কাটেনি সাংসারিক টানাপোড়েন। সমাধান হয়নি বোনাস নিয়েও দীর্ঘদিনের অনিশ্চয়তা। মজুরি তো দেন না, নিজের মজুরি তো পাই না। ঈদের মধ্যে চাহিদা থাকে, ঈদের পরে তো চাহিদা কমে যাবে না একবারে। ব্যস্ততা তো বাড়ছে কিন্তু মজুরি বাড়ে নাই। ঠিক আছে, ভোর 6টা থেকে রাত 10টা 11টার মধ্যে কাজ করি, এই 600-700 টাকা কাজ হয়। একটু কষ্ট খুব, কিন্তু টেহা কম। যে কামাই হয় আর যে কেনা বেশি হয় তার সংসারও চলে না, এই পর্যন্ত আছে আর কি। মজুরি পোষায় না, আবার পোষায় এখন অন্য কোনো কাম যেহেতু জানি না, এটাই করতে হয়, ওই হিসাবে করতে হয় আর কি। এগুলো কিন্তু সরকার অনুদান যদি না করে এবং না দেখে, এগুলো চলবে না, এভাবে চলে না জিনিসগুলা। মালিকপক্ষের দাবি, কাঁচামালের চড়া দাম আর সুতার সংকটে উৎপাদন খরচ বেড়েছে বহুগুণে। তাছাড়া প্রতিযোগিতার মার্কেটে লাভের পরিমাণও কমেছে। তবে একেবারেই যে শ্রমিকের মজুরি বাড়েনি তাও সত্য নয়। শ্রমিকের যে বিষয়টা, শ্রমিক মজুরি আপনি যদি তুলনামূলক দেখেন, যে আগের যে শ্রমিক মজুরি ছিল, বর্তমান শ্রমিক মজুরি আপনার যদি বলেন যে বাড়ানো হয় নাই, সেটা ভুল হবে। অবশ্যই বেড়েছে, কিন্তু সেটা আনুষঙ্গিক আমাদের যে খরচ বেড়েছে সে তুলনায় খুবই কম। শ্রমিক মজুরি বাড়ার ফলে যে আপনার হচ্ছে শ্রমিকদের যে জীবনমান, সেটা আসলে যতটুকু মানে উন্নত হওয়ার কথা সেটা উন্নত হয়নি। আমাদের যে টাঙ্গাইল শাড়ি, সেটা ধীরে ধীরে টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য হারিয়ে যেতে বসেছিল। আমরা চেষ্টা করতেছি সেটা ফিরিয়ে আনার জন্য। এর জন্য সবারই সহযোগিতা প্রয়োজন। শ্রমিকরা যেমন আমাদের সহযোগিতা করছে, আমরা শ্রমিকদের সহযোগিতা করছি, পাশাপাশি আমাদের যে যারা ক্রেতা আছেন তাদেরও আমাদের সহযোগিতা করতে হবে। কারণ তারা যদি দেশীয় পণ্যটা কিনে, আমরা কিন্তু সেই ক্ষেত্রে শ্রমিকদের আমরাও আগ্রহী হব, শ্রমিকরা আরো বেশি আগ্রহী হবে। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পাওয়া টাঙ্গাইল শাড়ি ও ঐতিহ্যবাহী এ শিল্পকে বাঁচাতে প্রয়োজন সরকারি সহযোগিতা। দীর্ঘমেয়াদী নীতিগত সহায়তার পাশাপাশি বিভিন্ন দেশে মেলায় অংশগ্রহণের সুযোগ বাড়াতে হবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। আপনারা জানেন যে আমরা অলরেডি ইউনেস্কোর পুরস্কার পেয়েছি, আমাদের তন্তু শাড়ি নিয়ে অলরেডি কাজ শুরু হয়েছে। গভর্নমেন্ট যদি আমাদেরকে একটু সাপোর্ট দেয়, অর্থনৈতিক না, আমাদের ইন্টারন্যাশনালভাবে সাপোর্ট দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে, আমাদের বিভিন্ন দেশে মেলা করে, তাহলে আমাদের এই বিজনেসটা আরও সুন্দর হবে এবং আমরা তাঁত শিল্পকে বাঁচাতে পারবো। টাঙ্গাইল শাড়ি কেবল দেশে নয়, বিশ্বের বিভিন্ন দেশেও সমানভাবে সমাদৃত। এই শিল্পকে আরও সমৃদ্ধ করতে হলে কারিগরদের জীবনমান উন্নয়নে মজুরি কাঠামো নির্ধারণ করা সময়ের দাবি বলে মনে করেন সংশ্লিষ্টরা। চ্যানেল এস নিউজ ডেস্ক।